অর্গানাইজেশন, আমরা গাইবান্ধাতে কাজ করি এবং মেইনলি গাইবান্ধার আশেপাশে এনজিও, এনজিও আমরা 87 থেকে প্রায় 25 বছর 26 বছর আমাদের চলছে আর কি। আমরা কাজ করছি এখানে 9টা ডিস্ট্রিক্টের নর্থ বেল্টে আমরা কভার করছি আর কি। আমরা এখানে আমরা পিকেএস এর সাথে আমরা যখন কাজ করি তখন আমরা 2005-এ আমাদের বেস্ট পার্টনারশিপ অ্যাওয়ার্ড আমরা পেয়েছি আর কি। কনসেপ্ট হলো স্যার আমরা সেখানে আমাদের 3টা ইউনিয়নে আমরা কাজ করবো সাগাটা উপজেলার আন্ডারে এবং 300 বেনিফিশিয়ারি হাউসহোল্ডের মাঝে এই শিপ আমরা দিব এবং পার বেনিফিশিয়ারি দেবো 5টা করে শিপ দিব, 4টা দিব আমরা ইউই আর একটা দিব র্যাম। এটা হলো মেইন এবং এটার যে অফস্প্রিং থেকে যে বেনিফিটটা আসবে তা 50-50 বেসিসে এটা শেয়ারিংটা হবে। এখানে প্রজেক্ট রুলে স্যার আমাদের 3টা মানে পার্টনার এখানে কাজ করবে, প্রজেক্ট বেনিফিশিয়ারি পার্টিসিপেন্ট যারা আছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং এসকেএস ফাউন্ডেশন। এসকেএস ফাউন্ডেশন মেইনলি স্যার এখানে একটা ইনপুট সাপোর্ট দেবে, সেটা হলো অপারেশনাল কস্ট যেটা সেটা এসকেএস ফাউন্ডেশন থেকে আসবে। আর গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে স্যার আমাদের একটা ফান্ড আসবে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা সেটা, এবং তাদের কাছ থেকে হয়তো আমরা ফান্ড ম্যানেজমেন্ট এবং একটা মনিটরিং গাইডলাইন আমরা পাবো। আর প্রজেক্ট বেনিফিশিয়ারি যারা আছে তাদের একটা মেইন রোল থাকবে, সেটা হলো যে সেটা রিয়ারিং করা এবং এটা সিকিউরিটিটা এনশিওর করা আর কি। এটা হলো মেইন। এই তিনটা নিয়ে এখানে আমাদের ইমপ্লিমেন্ট করেছি। এখানে স্যার আমরা অবজেক্টিভ হিসেবে যেটা আমরা চিন্তা করেছি যে এই বেনিফিট যারা এটা রিয়ার করবে আর কি, তাদের যে ফ্যামিলি লেভেলের যে ওয়েলথ জেনারেশনটা হবে, ইনকাম হবে, সেলফ এমপ্লয়মেন্ট হবে, এটা মেইন। আর আমরা যেটা ইমিডিয়েট আউটকাম হিসেবে যেটা পাবো আর কি, সেটা পার বেনিফিশিয়ারি এই 4 বছরে 28টা করে কিট তারা পাবে আর কি, উৎপাদন হবে সেটা। ওভারঅল 28টা হবে 4 বছরের সাথে, 4 বছরের একটা হিসাব হিসাবে। আর এটা ওভারঅল গোলটা স্যার আসলে এটা পভার্টি রিডাকশনে এটা কন্ট্রিবিউট করবে এবং কিছুটা ন্যাশনাল লেভেলে হয়তো প্রোটিন ডিমান্ড সাপ্লাই কিছুটা কন্ট্রিবিউট করবে। এখানে আমরা বলছি যে প্রজেক্ট লোকেশনটা সেই গাইবান্ধার সাগাটা উপজেলার 3টা ইউনিয়ন আমরা কাজ করবো। চর ফোকাস মেইন চর, ওখানে সোশিও ইকোনমিক সিনারিওটা স্যার মেনলি ওখানকার আমাদের পপুলেশনটা আছে এবং সেখানে স্যার যেটা হলো যে ইকোনমিক অপরচুনিটিতে তাদের কাজ করার খুবই কম, যেহেতু বন্যা প্রবণ এলাকা, হাউসহোল্ড ইনকাম এগুলো স্যার সেখানে পভার্টিটা স্ট্রাইকের আমরা বলে থাকি। এখানে টার্গেট ক্লায়েন্ট যারা আছে আপনি আগে বলছেন যে 300 হাউসহোল্ডের আমরা কিছু নিব এবং তাদের একটা ক্যাটাগরি আমরা বলবো যে যাদের বয়স 35 থেকে 45 আছে, যারা ইন্টারেস্টেড অন্যান্য কাজের পাশাপাশি তারা এখানে সময়টা এখন মেইনলি ফোকাস দেবো ওই হাউসহোল্ডের যারা ওমেন আছে, যারা এটা রিয়ার করবে আর কি। এবং ট্র্যাডিশনালি আমরা দেখেছি সেখানে ওমেন যারা আছে তারা করে এবং এখানে একটা টেকনিক আমরা অবলম্বন করবো, বাঁশের মাচার উপরে এটাকে করার জন্য করবো যেন ডিজিজ থেকে মুক্তি পেতে পারে বা এটাকে সেভ করা যায়। প্রজেক্ট ডিউরেশনটা আমরা করেছি স্যার 4 বছরের আর কি। আমরা বলেছি যে মে 2013 থেকে আমাদের স্টার্ট হবে এবং 3টা ফেজে আমাদের যাবে, একটা ইনসেপশন যাবে, ইমপ্লিমেন্টেশন যাবে, ফাইন্যান্স স্টেজ যাবে লাস্ট 3 মান্থসে, এবং আমরা 2017 এপ্রিল পর্যন্ত আমরা প্রসেস করেছি। এখানে যে ম্যান পাওয়ার যেটা ইনভলভমেন্ট লাগবে আর কি, যে সেটা অপারেশনাল কস্ট থেকে যাবে, সেটা একজন প্রজেক্ট অফিসার কাজ করবেন আর 2জন টেকনিক্যাল পার্সন যারা লাইফ স্টকের উপরে ট্রেইনড পার্সন আছে তাদেরকে আমরা এখানে নিয়ে নিব, 2জন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। প্রজেক্ট অ্যাক্টিভিটিসের ভিতরে স্যার আমরা যদি একটু ব্রড এতে চিন্তা করি আর কি, সেটা হলো যে ওই যে হাউসহোল্ডগুলো থাকবে তাদেরকে নিয়ে, যারা 5টা থেকে 10টা হাউসহোল্ড মেম্বার থাকে তাদেরকে নিয়ে একটা সতর্কতা যারা রিসিভ করবে এটা, তাদেরকে ট্রেনিং ওরিয়েন্টেশন প্রোভাইড করতে হবে, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এইসব সার্ভিসগুলো আমাদের দিতে হবে এবং মার্কেট লিঙ্কেজের কাজটা এখানে আমাদের করতে হবে। ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজির ভিতরে আমি আগেই বলেছি স্যার, সেটা মেইনলি হবে আমাদের গ্রামে ট্র্যাডিশনালি যে আদি বলে আর কি ফার্মিং, কন্ট্রাক্ট ফার্মিং, ওইটাকে আমরা প্রমোট করবো সেখানে আর কি। এবং মেইনলি সেখানে আমরা প্রমোট করতে যাবো লোকাল যে একটা ইয়ে আছে, ইন্ডিজেনাস ব্রিড আছে, ইমপ্রুভড ইন্ডিজেনাস ব্রিড সার্টিফাইড বাই বিএলআরআই, সেটা নিয়ে আমরা সেখানে এখানে আমরা ডাইরেক্ট বেনিফিট হিসেবে যে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, আমাদের একটা যে প্রতি বছর একটা হাউসহোল্ড তাদের ইনকামটা 3.5 থেকে 5,000 টাকার মতো এটা হবে আর কি, এটা বিক্রি করার পরে তাদের ইনডাইরেক্ট ভ্যালু চেইনের এটা আমরা করতে হবে। আরও হলো যে মার্কেটের ভিতরে সেটা সিস্টেমটা এখানে আমরা দেখেছি যে স্যার একটা টোটাল মোস্টলি নেট ইনকামটা 15 লাখ টাকার মতো, আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হবে স্যার হয়তো 57 লাখ টাকার মতো, কিন্তু এটা থেকে যাবে স্টক যেটা, সেটা আমরা আশা করছি যে এটা যদি কোনো মহা অসুবিধা কিছু না হয় তাহলে স্টকের যে 30 লাখ টাকার ইনভেস্টমেন্ট সেখান থেকে যাবে।
financial analysis. Thank you. এই জায়গাটাতে স্যার স্পেশালিটা যে কিভাবে প্রকল্পটা আসলে ব্যবসায় রূপান্তরিত হবে, যে এই যে 30 লক্ষ টাকা যে প্রথম 1500 ভেড়া কেনা হলো, এই ভেড়াটা কিন্তু স্যার থেকে যাবে। তো আমরা আসলে টার্গেট এরিয়া বেস করে করা, যে এখন যে আমরা যে জায়গাটা করছি ওই জায়গাটা থেকে স্যার আমরা রৌমারির দিকে যদি চলে যাই, যেখানে আসলে মানে পভার্টি লেভেলের অবস্থাটা আরো খুব প্রখর, তো এই 30 লক্ষ টাকা নিয়ে আমরা ওখানেও মুভ করে যেতে পারি রেপ্লিকেশন এবং স্কেল আপ করার জন্য। তো স্যার ওখানেই হচ্ছে মানে ব্যবসা এক প্রকল্প একটা বা ব্যবসার রূপ নিচ্ছে ওই জিনিসটা, যে আমরা এরিয়া বেস করে করে স্যার আমরা এগিয়ে যেতে পারবো, সাবজেক্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট এই পাইলটটা আমাদের কাছে সাকসেসফুল হয়ে গেছে। অ্যাবসলিউটলি স্যার, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, জি জি স্যার, অ্যাবসলিউটলি স্যার, জি স্যার। আমার একটা প্রশ্ন হলো যে ফল দ্য অ্যানিমালস ভাড়া কেন টার্গেট করা হবে, নম্বর 1। নম্বর 2 হলো প্রজেক্ট এক জায়গায় বলা আছে ওয়ান্স ইনভেস্টমেন্ট ইন রিপোর্ট প্রজেক্ট উইল বি কনভার্টেড ইনটু এ সোশ্যাল বিজনেস কোম্পানি। তার মানে সোশ্যাল বিজনেস ইনকাম পরের স্টেজে আসবে, এটা কারণটা আমার প্রায় একই প্রশ্ন, তো একটু যেহেতু আমাদের টেকনিক্যাল ম্যান এখানে আছেন উনি আর একটু ভালো করে বলবেন। সেটা হলো আমরা শিপে কেন গেলাম ব্ল্যাক বেঙ্গল বাদ দিয়ে? কারণ ব্ল্যাক বেঙ্গল সারা পৃথিবী সহ শুদ্ধ চাহিদা, তার চামড়া, তার মাংস। কিন্তু ভেড়া তো বাংলাদেশের চাহিদা নাই। ভেড়া দিয়ে একটা জিনিস করা যাবে, সেটা হলো কম্বল, উল, কম্বলটা এক। 2 হলো রৌমারির কথা যে প্রমিথিউস বললেন, ভুলেও রৌমারি যাবেন না। রৌমারিতে যদি করেন তাহলে মহিষ করেন, রৌমারিতে টিকবে না ওইটা। যেমন ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশের সব জায়গায় টিকবে না। যেখানেই পানি, যেখানেই বন্যা হয় সেখানে ব্ল্যাক বেঙ্গলকে বাঁচানোর কোনো উপায় নেই। থ্যাংক ইউ। আসলে প্রশ্ন এইটাই, ওইটাই বুঝতেছিলাম। তার পাশাপাশি যেটা হলো সেটা হলো যে আমার জানা মতে বাংলাদেশে ভেড়া পালে সেটা কিছু কিছু খুবই স্পেসিফিক এরিয়া আমার জানা মতে, যেটা সোনাগাছিতে আছে, ময়মনসিংহের ফুলপুরের একটা ইউনিয়নে আছে, এরকম খুবই লোকালাইজড। তো যাই হোক, তো সেখান থেকে এই ব্রিডটাকে কীভাবে এনে তাদেরকে দিবেন, তারা কি এটা ইউজ টু কিনা এটাও একটা ব্যাপার আছে, ফার্মাররা এটা পালতে অভ্যস্ত কিনা এটাও একটা ব্যাপার আছে। আর খাদ্য একটা বড় সমস্যা, কারণ আপনি যে এরিয়া চয়েস করছেন ওগুলো নদী ভাঙা এরিয়া আমি যতদূর জানি, ওখানে খাদ্য একটা বড় সমস্যা। আর উল্টা আপনারা কি কাজ করবেন, উল দিয়ে কোনো কাজ করার যেহেতু ভেড়া, সুতরাং এইটাই। থ্যাংক ইউ। আমরা কথা বলতেছি যে শিপের ক্ষেত্রে কেন আমরা চিন্তা করবো, সেটা প্রথমে হলো যে আমরা আমাদের প্রসেসটা করার চেষ্টা করছি যে আমাদের এই এক্সপিরিয়েন্সটা আগে আছে। আমরা অলরেডি একটা শিপ ব্রিডিং এর কাজ আমরা করেছি বিকেএস, তো সেটার একটা এক্সপিরিয়েন্স আমাদের আছে। আর ওই এলাকাতে শিপ রিয়ারিংটা লোকালি হয়ে যাবে, তো সেই কনসেপ্ট থেকে আমাদের শিপে যাওয়ার যেহেতু আমাদের আছে, এটা একটা বিষয়। আর হলো যে নদী ভাঙন এলাকা থেকে আছে, তারপরেও আমরা যে এরিয়াগুলো নিয়েছি সেগুলো আসলে একদম ডিটাচড চর না, অ্যাটাচড চর, যেখানে ফ্লাড আসে ঠিকই আছে কিন্তু ইনআন্ডেটেড একদম হয়ে যাবে, সেরকম একটা কনসেপ্ট থেকে আমরা ফুলের বিষয়টা আসলে আমরা এইখানে কনসেপ্টটা ওইভাবে আমরা আনিনি, বাট এটা আমাদের ভিতরে আলাপ হয়েছে গ্রামীণ ট্রাস্টের সাথে, যে এটাও আমরা চিন্তা করতে পারি। ওই ইনফরমেশনটা আমাদের কাছে পর্যাপ্ত না থাকাতে আমরা এখন এটা আনিনি। বর্তমান ইনফরমেশন স্যার আমরা একটা র ফর্ম একটা ইনফরমেশন আমাদের কাছে আছে যে একটা ভেড়া থেকে হয়তো 1 কেজির মতো 6 মাসে একটা উল পাওয়া যেতে পারে, 1 কেজির মতো। তো আমরা চিন্তা করছি 2 কেজি যদি হয়। আর প্রাইসিংয়ের ক্ষেত্রে ইনফরমেশনটা আমাদের ভেরিফাই করা নাই, বাট এটা আমরা শুনেছি যে 1 কেজি উলের দাম হয়তো $30 হতে পারে। যদি এরকমই হয় তাহলে স্যার এটার একটা ভালো বেনিফিট এখানে আসবে, কিন্তু এটা স্যার আমরা কনফার্ম না থাকাতে আমরা এটা প্রেজেন্ট করতে পারি। জি স্যার এখানে যেটা হয় স্যার, ভেড়ার মাংস অহরহই আমরা খাচ্ছি, কিন্তু সেটা আমরা
জি স্যার, এইটাই সমস্যা। এটা স্যার একই কথা, ভেড়ার মাংস আমরা খাচ্ছি কিন্তু ভেড়া বলে রিকগনাইজ করে খাচ্ছি না, আনরিকগনাইজড ভেড়ার মাংস খাচ্ছি। একটা স্যার আসলে আমরা এটাকে আমি স্যার এসকেস থেকে বলছি। আসলে স্যার ওই অঞ্চলটা ছাগলের জন্য আসলে ফিট না, কারণ এখানে ছাগলের রোগটা অনেক বেশি। তা আমরা যখন এটা স্যার অনেক অনেক আগে থেকে আমাদের এটার অভিজ্ঞতা থেকে আমরা এটাতে গিয়েছি এবং সাকসেস স্টোরি থেকেও আমরা এই জায়গায় প্রস্তাবটা করেছি। আর আমরা কিন্তু স্যার বলেছি লোকাল ভেড়াটা কি, আমরা কিন্তু বাইরেরটাকে বলি, ওখানকার যেটা সেটাই আমরা ভ্যারাইটিসটা ওখানে শুরু করেছি। এই কারণে এটা সাস্টেইন করার জন্যই আমাদের এই আপনারা যে এই যে ভেড়াগুলো দেখাচ্ছেন আর কি, যে সুন্দর গ্রেজিং করতেছে, আপনার মধ্যে বন্যা কবলিত এলাকা বা নিচু এলাকা, সেই ক্ষেত্রে এটাকে থ্রুআউট দ্য ইয়ার গ্রেজিং ফেসিলিটিস থাকবে। কারণ একটা ফার্মারে 5টা বাফার দিয়ে থাকা ভেড়া থাকা মানে মোটামুটি একটা ভালো পপুলেশন, যে এনাফ গ্রেজিং ল্যান্ড আছে কিনা। আমাদের কিছু অভিজ্ঞতা, আমরা যেহেতু এনজিওতে কাজ করে আমাদের অনেক মানে ফ্যাসিলিটিস ওখানে দিয়ে করে দিয়েছি। যেমন ওই অঞ্চলে এখন কোনো পানি পাবেন না যে নিচু থাকে, যেমন এই যে বন্যা হয়ে গেল পরপর সবগুলোই কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত করতে পারেনি, মানুষের হেল্প লাগেনি তাদের, সব বাড়ি এখন এই প্রায় বাড়িগুলো। এই জন্য ওই 8টা পোর্ট ফ্যামিলিগুলোকেই আমরা চয়েস করছি। ছিল বাড়ি ঠিক আছে কিন্তু গ্রেজিং ফিল্ড আছে সেটা সুযোগ অনেক বেশি হচ্ছে। দেখি বল পালন করছে ওই এলাকার লোকেদের অভ্যস্ত, এবং আমরা যেটা বলি যে পদ্ধতি এটা মানে এক জায়গায় যদি আবদ্ধ পদ্ধতি করতে তাই মনে করা আছে খুব দরকার ছিল, যে উন্নত পদ্ধতি ভেড়া খুবই দরকার হতে পারে এক জায়গায় ছেড়ে দিলে এখানে ঘুরে 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 হয়। তো সে কারণে আমরা চিন্তা করছি যে 5টা ভেড়া তাদের জন্য পালা করতে কঠিন কিছু, তো অন্যান্য কাজের পাশাপাশি সেই কাজটা মানে সবসময় যে এটাকেই যে মেইন কাজ থাকে না, ভেড়াটা পারবে হচ্ছে সাবসিডিয়ারি কাজ। আমি এটাই উন্মুক্ত পদ্ধতি বলেই আমি মানে গ্রেজিং ল্যান্ডের প্রশ্নটা আসছি, কারণ লাইফস্টকের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রবলেম সারা বাংলাদেশ জুড়ে একটাই, সেটা হলো আমার জমি নাই। কারণ আমরা প্লেন ল্যান্ডে, আমি আমাদের প্রজেক্টে আমরা হাওড়ে গিয়েছি কেন, আমরা জমি পেয়েছি, আমরা উই ক্যান গো টু হিল অলসো ইফ উই ক্যান ইউটিলাইজ দ্য ল্যান্ড অফ আমার জমি দরকার, কিন্তু প্লেন ল্যান্ডে তো আমার মনে হয় জমি কেউ স্পেয়ার করছে না লাইফস্টকের ফডারের জন্য, এটাই বড় সমস্যা। স্যার আপনারা যে ভেড়া দিচ্ছেন হাউস হোল্ডকে, সাপোজ কিছু ভেড়া কিছু হাউস হোল্ডের লাইক 10 বা 20 জনের ভেড়াগুলো পড়ে গেল, তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কম্পেনসেট করবেন, সেই স্ট্র্যাটেজিটা কি, আপনারা কি আবার কম্পেনসেট করবেন? এই ক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কি একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। এই বিষয়টা আমরা অলরেডি কনসিডার করেছি আর কি, আমরা জানি যে এই মরার একটা সম্ভাবনা থাকবে আর কি, এবং বিশেষ করে ওখানে পিপিআর বলে একটা ডিজিজ হয়, ভেড়ার খুবই মারাত্মক হয়। তা আমাদের কিন্তু ওই কস্টিংয়ে কিন্তু আমরা একটা প্রভিশনও রেখেছি আর কি, আদি পদ্ধতিতে মারা গেলে এটা ওই যারা রিয়ার পেতা কম্পেনসেট করেন, সাধারণত ট্রেডিশনালি করেন, এটা মানে যারা এটাকে করায় তাদেরকেই বহন করতে কম্পেনসেশন হয়। সেক্ষেত্রে আমাদের 5% হিসাবে একটা কম্পেনসেশন আমরা রেখেছি অলরেডি এই কস্টিংয়ের ভিতরে আর কি, যেটাতে এটা এটা স্যার আমি দেখলাম প্রজেক্টে 1500 ভেড়ার জন্য আপনারা 3 মিলিয়ন টাকা চেয়েছেন, তার মানে পার পিস 2000 টাকা। তো 5 বছরে যখন 28টা হবে, তো 5টা বাদ দিলে 23টা, 23টা যদি সেলিং প্রাইস আমি ধরি, মানে আমি যেটা পারচেস করলাম সেম ভ্যালুতে এটা আসে 46,000, কিন্তু বেনিফিশিয়ারি পাচ্ছে 4 বছরে 14,000। এই যে একটা বিগ ডিফারেন্স বেনিফিশিয়ারি আর সেলিং প্রাইসে, যেটা আমি ক্যালকুলেশন করে বের করলাম একেবারেই 1/3। এটার কারণটা একটা কোয়ালিফিকেশন নির্ধারণ করছে যে যারা মেম্বার এবং ভেড়া পালনের অভিজ্ঞতা আছে বা ট্রেনিং দেওয়া আছে তাদেরকে প্রথম কথা ওইখানে সীমিত রাখলেন কেন, এটা সোশ্যাল বিজনেস। আর প্রথমে শুরু করে 300 সদস্যকে 300 পরিবারকে দেবেন, 1500 ভেড়া দেবেন, এত লার্জ স্কেল চিন্তা করলে এটা আরো ছোট স্কেলে করা যায় কিনা, অভিজ্ঞতা সঞ্চয় করা যায় কিনা, সেটা দেখলাম না কেন। আছে যাদেরকে নেব তারা আসলে কোনো ট্রিটমেন্ট দিতে পারবে না, তবে আমরা যেটা এখানে নিয়েছি ইনিশিয়েটিভ সেটা হচ্ছে যে উপজেলা যে লাইফ স্টক অফিসার আছে আমাদের, তাদের সাথে আমরা সবসময় একটা লিয়াজো রাখবো, এবং তাদেরকে প্রাথমিক পর্যায়ে যখন আমরা ট্রেনিংটা দেবো তারাও এই ট্রেনিংয়ে থাকবে, এবং তারা মানে আমাদেরকে এই বিষয়গুলো
তারা অ্যাসিস্ট করবে। আমি একটু 10 সেকেন্ড সময় নিচ্ছি। সেটা হলো আপনারা যেহেতু ওখানকার লোকজন অভ্যস্ত আছে অনেকদিন থেকে করতে পারেন, ওই টেকনিক্যাল ফিজিবিলিটির এটা করেন। এটা করতে পারলে আমার মনে হয় অন্য কোনো অসুবিধা আপনার লক্ষ্য সামনে রেখে আমরা কিভাবে ডিজাইন করলে সে সবচেয়ে বেশি বেনিফিট পায় সেটাই আমাদের এখন চেষ্টা হবে। যে 50-50 একটা রুল অফ থাম, এতে সে ঠকতে পারে, জিততে পারে, আমরা জিততে পারি। সাধারণত যারা করে তারা জেতারটা সবসময় হাতে রাখে, ওরা কম পেয়ে যাবে। আমাদের চেষ্টা ওদেরকে জেতানোর জন্য কি কি করা যেতে পারে। যেমন এমনি কথার কথা এরকম একটা, যে একটা ভেড়া যদি আমি কাউকে দিই তাহলে কয়টা বাচ্চা নিলে আমার পোষায় যায়। আমি তার কাছে কিছুই নেব না, শুধু বাচ্চা নেব। একটা বাচ্চা নিলে পোষায়, দুটা বাচ্চা নিলে পোষায়, তিনটা বাচ্চা নিলে পোষায়, আমার সমস্ত খরচ যত কিছু আছে সব পোষায়, এবং সেটাও রিজনেবল। এই না যে পেয়ে গেছে যে দুটার জায়গায় তিনটা নিই না কেন, একটা বেশি নিলে সেটার ব্যাপারে কয়টা বাচ্চা নিলে আমার পোষায়। ওই বাচ্চা নেওয়ার পরে তার আর কোনো দাবি দেওয়া আমার নাই। এই সব বাচ্চা যত হবে সব তার ওপেন করে দিতে হবে। কারণ তা না হলে আমি ফেয়ার মনে করছি না এটাকে, যে আমি একটা ভেড়া দিয়ে তাকে শুধু বলবো যে আমাকে এতটা বাচ্চা দিয়ে দিতে হবে, তার ফলে আমি আপনাকে চিরদিন এই সার্ভিস দিয়ে দেবো, চিরদিন সার্ভিস দিয়ে, যতদিন আপনি ভেড়া পালবেন ততদিন এই সার্ভিস দেবো, কিন্তু আমাকে 3টা ভেড়া, যতটা আমি দেবো ততটা আপনাকে 3টা ভেড়া। অথবা আপনি ভেড়া কিনে নেন, আমি সার্ভিস দেবো, আমাকে আপনি নিজের পয়সা কিনে নেন, আপনাকে একটা বাচ্চা আমার দিতে হবে। আপনি নিজের পয়সা ধার করে করেন, কি করে করেন, অন্য প্রতিষ্ঠান থেকে ধার করেন, আমার এত টাকা দিয়ে করে দেবেন। এটা আমি দিলে এত, আর আপনি কিনেন। কারণ আমি ধরেন আমাকে যখন কিনতে বলা হলো আমি 2000 টাকার ভেড়া কিনছি, সে কিনলে এটা 1500 টাকা কিনতো। এই হলো মুশকিল। যে হলো যখন একটা কোম্পানি কিনে, কোনো অর্গানাইজেশন কিনে, সঙ্গে সঙ্গে এটার দাম বেড়ে যাবে। ও কিনলে অনেক দেখাশোনা করে সে কিনবে, নিজের চয়েসে কিনবে, কিনে এটা যা যা করা হবে সেটা করবে। তো সেটা চিন্তা করতে হবে যাতে লাভটা তার ঘরে থাকে, আমার ঘরে যাতে না আসে। আমি শুধু খরচ পোষানোর জন্য এখানে আসছি, আমি কোনো লাভ করার জন্য এখানে আসিনি। কাজে ওই ভঙ্গিগুলো পরিষ্কার করেন, তাহলে একটু নিশ্চিন্ত হলে দেন প্রবলেম এটাই হলো বিষয়। তো ঠিক আছে, আমরা এখানে থামলাম। এরপর এর মধ্যে আমরা 4টা প্রজেক্ট আজকে বিবেচনা করেছি। 4টা প্রজেক্ট ভালো প্রজেক্ট, সুন্দর প্রজেক্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা চলতে থাকবে আমাদের আলোচনা। এখন আমাদের চায়ের বিরতি, এরপরে কি হবে সেটা লামিয়া আমাদেরকে বলছি। 15 মিনিট টি ব্রেক এখানে ফয়ার নিচ্ছি। প্রথমে আমি চাচ্ছিলাম যে আমরা বাইরে গিয়ে এই ওয়ালের এগেনস্ট একটা গ্রুপ ছবি তুলে ফেলি, তারপরে টি ব্রেক। আর টি ব্রেক যেহেতু আমরা একটু 20 মিনিট বিহাইন্ড স্কেজুল আছি, 20 মিনিটসের জায়গায় 15 মিনিটস করছি। সো 12:25-এ আমরা রিঅ্যাসেম্বল করবো গ্রুপে। গ্রুপ এ বি সি, এখানে আপনাদের ফাইলে এটা আছে ABCD গ্রুপ এ বি সি। এই রুমে 3টা জায়গায় আমরা বসাচ্ছি। এটা কি ট্রায়াল ফটোগ্রাফ? হাসে না কেউ? হাসি নাই তো? নাই। গতবার ছবি দেখি নাই আমরা, এটা টাকায় দিতে হবে। আসছে সবাই দেখবে। Thank you. এটা প্রজেক্টটা খুব সুন্দর, এখন তোমার লোকগুলোকে করতে হবে। অপশন যে এগ্রিকালচারে আমরা তো ওই পিরিয়ডটাকে তারা এখন কিছু ফসল এখন উৎপাদন হচ্ছে আমাদের এই অঞ্চলে, ওটার পাতাটা কিন্তু ফেলার জন্য পাতা আছে, ঘাস, এটা খুব অ্যাভেলেবেল আমরা করে ড্রাই করে রাখা। প্রধানতান্ত্রিক জন্য একটা ইনিশিয়েটিভ থাকবে।
ফুডের কথা যারা বলে আমার কথা হলো বেশি কথা দরকার না, যেখানে 20-30 জন নিয়ে আমরা একটা করে দিব, মেশিনারিজটাকে হেল্প করবো, আমাদের শুরু করে দিব, আমাদের কস্টিং কম হবে মার্কেটিং এ যে আমরা বসুন্ধরার সাথে আমরা ডিবেট করবো, এই মাত্রায় জিনিস ব্যবহার করে যাতে এটা ক্যাটেগরি দেখা যায় যেখানে ফ্যাক্টরির মালিকের বউ ইউজ করতেছে, ফ্যাক্টরি ওয়ার্কার ইউজ করতেছে, একই কোম্পানির একই ব্র্যান্ড, ভিন্ন জিনিস। They convert their existing one to a or they create a joint venture. That was যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট আমাদের দরকার, লিগাল যে পয়েন্টগুলো সেগুলো তারা করবে, অ্যান্ড ইফ দেয়ার ম্যানেজমেন্ট এগ্রি তারপরে কিন্তু স্টক পুরো কিন্তু তারা কিন্তু 100% স্টক বিক্রি, তারপরেও কিন্তু বিক্রি করে প্রফিট করা সম্ভব। এই প্রজেক্টের সমিতি গুরু দেওয়া হবে, তারা পারবে দুধ বিক্রি করবে, ইউনিভার্সিটির সাপোর্ট থাকবে, এটা প্রয়োজন নাই, এই জন্য প্রয়োজন নাই। যিনি ইনভেস্ট করবেন উনি তো ওই সার্ভিসটার জন্য, ব্যাটারি সার্ভিসটার জন্য উনি ওদের জন্য ইনভেস্ট করতে হবে। আমরা তো আর্থিক জায়গায় যে কোনো সুইটেবল ইনভেস্টর বোঝানোর জন্য যে এটা যদি কেউ ইনভেস্ট করে তাহলে তার লস হবে, সে টাকা উঠে দেবে, এইটা আমরা বোঝাতে আসছি। তার উপরে 3 মিনিট আলোচনা, প্রশ্ন ইত্যাদি হবে, সেইভাবে আমরা অগ্রসর হব। মিয়া এগ্রিকালচার ইউনিভার্সিটি, মিস্টার গোলাম মোস্তফা আমাদের গাইবান্ধা, এবং মঞ্জুর আহমেদ সাহেব টেলিকম ট্রাস্ট, এবং মিস্টার এইচ.এম. সাইফুল ইসলাম খান এবং লাবিব তরফদার আমাদের রিপোর্টার হিসেবে কাজ করছেন। আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনার মূল জিনিসটা যেটা ছিল যে এন্টারপ্রেনার এবং ল্যান্ড, এই দুটো জিনিস এখনো অনেক দূর বাকি, কাজেই এই দুটো জিনিসকে আরও ভালো করে দেখতে হবে, এবং যেহেতু হাওড়া এলাকায় কাজ করবো এই জন্য আমাদের আরও ডিপলি দেখতে হবে। তো এই ব্যাপারে খুব সংক্ষেপে আমি সাইফুল সাহেবকে একটু অনুরোধ করবো বলার জন্য। থ্যাংক ইউ মিস্টার ইসলাম বাড়ি। আমরা যে আলোচনাটা করেছি উনি যেটা বললেন সেটা ঠিকই আছে। তো এর সঙ্গে যে জিনিসটা হলো যে প্রজেক্টের স্টেটমেন্ট যেটা, সেটা সবাই হাউস মনে করেছে যেটা ক্লিয়ারলি আছে এবং ওয়েল ডিফাইন্ড। তো এখানে যেটা হলো যে বিজনেস প্ল্যান যেটা এডিকুয়েট ও রিয়ালিস্টিক, সেখানে বলা হচ্ছে যে ওয়ার্ক মোর। আর এন্টারপ্রেনারের ব্যাপারে স্টিল উই আর লুকিং ফর এন্টারপ্রেনার। আর এখানে যেটা হচ্ছে যে সাইজ অ্যাকচুয়ালি প্রজেক্ট সাইজ ইট ডিপেন্ডস অন নাম্বার অফ দ্য ফার্মার্স, ইটস ভেরি। আমরা ইনিশিয়ালি যেটা বলেছি যে 50 ফার্মার্স, 250 or more or less, ডিপেন্ডস। আর যেটা বলা হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্ট আমরা প্রজেক্টে দেখিয়েছি যে 2 বছর পর থেকে এটা লগ্নিকারী অর্থটা ফেরত আসা সম্ভব। তো সেটাও আমার মনে হয় যে প্রজেক্ট রান সঙ্গে এর সঙ্গে একটা জড়িত ব্যাপার আছে, যে টাকাটা আমরা প্রজেক্টে দেখিয়েছি 2 বছর, কিন্তু এটা এবং এটাকে একটা রিল্যাক্সেশন আছে যে 5 ইয়ার্স বা এরকম, সেটাও ডিপেন্ড করবে যে প্রজেক্ট লঞ্চিং করার পরে কীভাবে টাকা উঠে আসতেছে। তো এখানে রেকমেন্ডেশনের ব্যাপারে প্রজেক্টের আমাদের হাউস যেটা বলেছে প্রজেক্ট, তবে এটার ল্যান্ড ফান্ড এবং এন্টারপ্রেনার সম্বন্ধে আরও বিস্তারিত। থ্যাংক ইউ। একটা হলো আলোচনায় যেটা এন্টারপ্রেনিয়র এখনো নাই সিনে, আর ফাউন্ডেশন যেটা আছে, ইউনিভার্সিটি ফাউন্ডেশন যেটা আছে, সেটার থেকেই টেকনিক্যাল সাপোর্টটা প্রোভাইড করা হবে। তো তাদের সঙ্গে এই প্রজেক্টের রিলেশনশিপটা কী হবে? পার্ট ওনার, নাকি তারা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, নাকি এটা প্রো বোনো সার্ভিস, কীভাবে হবে এটা? থ্যাংক ইউ স্যার।
আসলে স্যার আমরা আইডিয়াটা নিয়ে আসছি যে ওই জায়গায় ইনভেস্টমেন্টের সুযোগ আছে, যদি কোনো ইনভেস্টর এটাকে সুইটেবল মনে করে উনি করবেন। আমরা টেকনিক্যাল সাপোর্ট আমাদের কাছে নিতে হবে এমন কোনো কথা নাই, তবে আমরা অভ্যস্ত, আমরা এই ধরনের আমাদের এক্সপিরিয়েন্স আছে, ওনারা ইচ্ছা করলে আমাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারেন, নাও লাগাতে পারেন। তো আমরা একটা সুযোগ দেখিয়েছি, সেই সুযোগটা ইচ্ছা করলে যে কোনো ইনভেস্টর নিতে পারেন। সঙ্গে প্রশ্ন ছিল এটা কি প্রবণ নাকি বিনা পয়সায় নাকি পেমেন্ট? না, আমি বলি যে পেমেন্ট আমাদেরকে করতে হবে না, যে সার্ভিসটা যার নেবে তাকে দিলেই হবে, আমাদের জন্য আলাদা টাকা দিতে হবে। সার্ভিসটা যে দিবে, আমরা হয়তো একজনকে চাকরি দিলাম, সেই চাকরির বেতনে তাকে দিলে টাকা দিলাম, একজন লোক নিয়োগ করতে, একজন যেটা লাগে যেটা প্রয়োজন, একজন লোক ওখানে থাকবে যে বাকি সাপোর্ট আপনারা পেছন দিকে ফাউন্ডেশনকে কিছু দিতে হবে, কিছু দিতে হবে। এটা পরিষ্কার করতেছি কাজে, যাতে করে যারা এন্টারপ্রেনিয়র হবে তারা বোঝে আবার কি ঝামেলার মধ্যে বললাম, এদেরকে আবার আমার বুঝতে হবে কি করতে হবে, এই ধরনের যাতে ধারণা না হয়। আপনাদের মনের মধ্যে যেটা আছে একটা ভালো জিনিস, সেটা হোক, আমরা তার চাই, এটা হলো তার জন্য যেভাবে আর কোনো প্রশ্ন ইফ নট দেন উই মুভ। একটা ভালো প্রজেক্ট থেকে এটা কথা হলো যে কতগুলো আনরিজলভড ইস্যু আছে, বিগ ইস্যুস, জমি এবং এন্টারপ্রেনিয়র ইনভেস্টার্স। থ্যাংক ইউ। নেক্সট একটা গ্রুপ বি। আমরা এটা খুব নিবিড়ভাবে আলাপ করেছি। অ্যাসেসমেন্টে এভালুয়েশনের জন্য যে গাইডলাইন দেওয়া হয়, প্রতিটি পয়েন্ট আমরা টাচ করেছি। আমাদের পক্ষ থেকে নাজমুল সাহেব এটা প্রেজেন্ট করেন। থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের এখানে যে অবজেক্টিভটা আছে, আমাদের প্রাইমারি অবজেক্টিভ ইজ ভেরি ক্লিয়ার, টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর দ্য ডিসেবল পিপল। এখানে একটা ব্যাপার একটু ক্লিয়ার করা দরকার প্রথমে, সেটা হচ্ছে এখানে কিন্তু ডিসেবল বলতে শুধুমাত্র ব্লাইন্ডদেরকে বোঝানো হয় নাই, অল সর্ট অফ ডিসেবিলিটি এখানে কভার করবে। এবং এটার সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে, আমরা সবাই জানি ডিসেবলদের কিন্তু সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি এবং ইভেন তাদের যেই মানে ফ্যামিলির ভিতরে যে অ্যাকসেপ্টেবিলিটি, সেটাও কিন্তু অনেক সময় তারা ঠিকমতো পায় না, অ্যাজ দে ক্যানট প্রডিউস দে ক্যানট কন্ট্রিবিউট এনিথিং টুয়ার্ডস দেয়ার ফ্যামিলি অর সোসাইটি ইন টার্মস অফ ইকোনমিক কন্ট্রিবিউশন আই এম টকিং অ্যাবাউট। সো আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে, একইভাবে আমরা কিন্তু আমাদের এডুকেশন সেক্টরটাকেও আরেকটু প্রমোট করতে পারি, যেহেতু শিক্ষা উপকরণের একটা ব্যাপার পড়ে। সো মাল্টি ডাইমেনশনাল একটা ইম্প্যাক্ট এখানে পড়বে। আর এখানে আমাদের যে সেকেন্ড কোশ্চেন, যে প্রোডাক্টটা ওয়েল ডিফাইন্ড কিনা, ইয়েস, ইটস ভেরি মাচ ওয়েল ডিফাইন্ড। খাতা আমরা ইনিশিয়ালি শুরু করব খাতা দিয়ে। সো এটা খুব বেশি টেকনিক্যাল ইস্যুয়ের সাথে জড়িত নাই এবং এটা খুব ইজিলি ম্যানুফ্যাকচার করা যায়। বাট ফর দ্যাট আমরা গ্রুপ ডিসকাশন থেকে একটা জিনিস কনফার্ম করলাম, যে ফর দ্যাট আমরা প্রথমেই যে 20 জন ডিজেবলকে ট্রেনিং দিব, তাদেরকে কমপক্ষে 2 থেকে 3 মাসের একটা ট্রেনিং সেশন চালু করতে। আদারওয়াইজ একজন ডিজেবল লোক যার চোখ নাই, মানে যার দৃষ্টিশক্তি নাই, সে কিন্তু খাতার যে কাটিংয়ের ব্যাপারটা সেটা ডেফিনেটলি করতে পারবে না। সেজন্য একজন লোক যার চোখ আছে অথচ পা নাই, সেও তো ডিজেবল। সো তার পক্ষে কিন্তু খাতার কাটিং করাটা কোনো সমস্যা না। ইভেন আমি ইন্ডিয়াতে একটা কল সেন্টার দেখছি, যেখানে পুরো 200 লোক কাজ করে, এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জড, কিন্তু যে কাজটা পারে, কেউ কিবোর্ডে এন্ট্রি দিচ্ছে, তার হাতটা ঠিক থাকলেই চলবে, হাত এবং চোখ। কেউ কথা বলতেছে, রিপ্লাই করতেছে, তার শুধু কণ্ঠটা ঠিক থাকলেই চলবে। এনিওয়ে, আমি পয়েন্টে আসি। এন্টারপ্রেনিয়রের যে পয়েন্ট অফ ভিউ, সেটা অলরেডি আমরা আমাদের ইমামুল হাসান সাহেব, উনি এমডি সাম্পান গ্রুপ, উনি কনসেন্ট দিয়েছেন যে উনি যেই লজিস্টিক সাপোর্ট এবং যেই ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্টটা দরকার, আই মিন 30 জন লোককে ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং সেখানে তারা যেখানে বসে খাতাগুলো তৈরি করবে, সেই জায়গাটা উনি ব্যবস্থা করবেন, যেহেতু উনি একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান। সো এইটা আমরা পাওয়া গেছে ইনিশিয়ালি, এবং আরও ইন দ্য মিন টাইম আমি যতটুকু এর আগের মিটিংয়ে শুনছিলাম, গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ডিস্ট্রিবিউশন, দে আর অলসো ইন্টারেস্টেড, যদিও তারা কোনো কথা এখনও দেয় নাই। বাট আমার মনে হয়, এবং আমরা আলোচনাতে আরেকটা কথা বের করলাম, যে আমাদের র ম্যাটেরিয়ালের জন্য আমরা বসুন্ধরা গ্রুপ এবং তারপরে ডাবল-এ যারা পেপার বিজনেস করে, এদের সাথে কিন্তু আমরা চুক্তিবদ্ধ হতে পারি এবং তারা তাদের সিএসআর এর একটা পার্ট হিসেবে এই কাজটা করতে পারে, এবং তারা করবে ডেফিনেটলি। দে আর কন্ট্রিবিউটিং হিউজ অ্যামাউন্ট অফ মানি ইন ডিফারেন্ট ফিল্ডস, ওয়াই নট ইন টু দিস ফিল্ড? তারা করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর তারপরে যে প্রজেক্ট সাইজ, এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আমাদের প্রথমে আমাদের 20 জন আমরা ডিজেবল লোককে ট্রেনিং করাবো এবং 11 জন থাকবে ম্যানেজমেন্টের দায়িত্বে। মোট 31 জনের লোক নিয়ে এটা শুরু করতে যাচ্ছি আমরা। এবং ব্রেক ইভেন পয়েন্টটা বলা হয়েছে, এটা অ্যাচিভেবল কি না। আমি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা এখানে দেখলাম, যদি আমি একটু পরে আসছি, সেখানে 1 বছরের ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়েছে। তো 1 বছরের ব্রেক ইভেন পয়েন্ট টাচ করা, এটা একটু চ্যালেঞ্জিং হতে পারে,
তবে সেই ক্ষেত্রে যদি যে অ্যান্টিসিপেশনটা দেখানো হয়েছে প্রোডাকশন লেভেল সেটা যদি ফুলফিল করতে পারি তাহলে ইট ইজ পসিবল, বাট সেখানে কিন্তু কন্ডিশন আছে, আমাদেরকে অবশ্যই ওই প্রোডাকশন লেভেলটা অ্যাচিভ করতে হবে, ফুলফিল করতে হবে যেটা দেখানো হয়েছে। এবং তার ওকে, থ্যাংক ইউ। এবার আলোচনা এটার উপরে একটা বিষয় আমার যেটা হলো, আমরা শুরু করেছিলাম দৃষ্টি প্রতিবন্ধী দিয়ে, এখান থেকে আবার সরে গেলাম কেন? না, বললো যে কোনো ধরনের প্রতিবন্ধী হলে না, ওর ভার্সন তো ভিন্ন। প্রতিবন্ধী না, কারণ একটা খাতা তৈরি করতে গেলে অনেক ধরনের কাজ আছে যারা দৃষ্টি প্রতিবন্ধীর জন্য। সেটা ভিন্ন জিনিস, এটা মূলত দৃষ্টিপ্রতিবন্ধী, তারপর যেসব জিনিস হবে না সেটা অন্য ধরনের পরিষ্কার করে দিচ্ছি। আলোচনা হয়েছিল যে খাতা তৈরিতে ওই 20 জন দৃষ্টি প্রতিবন্ধী থাকবে, বাকি 11 জন সাপোর্ট স্টাফ, তারা যেখানে দৃষ্টিবন্ধী কাজ করতে যায় না সেখানে অন্য মূলত প্রজেক্টটা হলো দৃষ্টি প্রতিবন্ধীর জন্য। এটা ভুল করলে আবার জগাখুচি হয়ে যাবে, কত রকমের প্রতিবন্ধী বলে যে এমনি দেখতে ভালো হলে মাথা খারাপ, সব পাগল হয়ে সব থেকে বলবে। অন্য প্রতিবন্ধী বলছে বলে না স্যার মাথা খারাপ, উল্টা পাল্টা আউলা জাউলা মানুষ। কাজে ফিজিক্যালি চ্যালেঞ্জ, মেন্টালি চ্যালেঞ্জ, কত চ্যালেঞ্জ এসে যাবে। কাজে দৃষ্টি প্রতিবন্ধী যে ক্লিয়ার ডেফিনিশন, যে চোখে দেখে না, তাহলে যা যা হয় সেটা মূলত একটা দৃষ্টি প্রতিবন্ধী। যেই কাজটা দেখাইতে দৃষ্টি প্রতিবন্ধী কিছুতেই করতে পারবে না, সেখানে অন্য প্রতিবন্ধী দেখতে হবে, সেটি অ্যাসিস্ট করতে হবে, যোগদান করতে হবে, সেটাই সে বিষয়ের মধ্যে। দ্বিতীয় বিষয় ছিল আমি বলছিলাম যে যারা এইটা কাজ করে বর্তমানে অভিজ্ঞ, ওই যে বলছিল স্যার যে আছে এটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য, ওটা কি বাদ চলে গেল এখন নাকি? ওটা হলে তখন আমরা নিশ্চিত হলাম যে এটা পারা যায়। তারপর ওরা যারা করে তারাই ট্রেনিং দেবে নতুন ব্যাচ অফ পিপল, যে তারা এখান থেকে শুরু করবে, যে যারা অলরেডি জানে এবং তাদের পারফরমেন্সের উপরে আমরা বাকি ডিসিশন নেব। সেই ডিসিশনের একটা হলো যে ওরা এখন নতুনদেরকে ট্রেনিং দেবে, তাদের এখন রিক্রুটমেন্ট ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে। যে ওটা ওই স্টেজটা স্কিপ করে যায় না, তাহলে ট্রেনিংয়ের নামে আমরা আর জায়গাতে ঢুকে গেলাম, ওটা থেকে বের হতে পারবো না। এই প্রজেক্টটা স্যার অবশ্যই বাস্তবায়নযোগ্য, তবে তার আগে ওনাদেরকে প্রুফ করতে হবে ওনারা যে ক্লেমটা করলেন সেটা আদৌ সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে প্রজেক্টটা মানে ওই যে আপনি যেটা বললেন যে হ্যাঁ ব্লাইন্ডরা যে এখনো না পারলে তখন আবার বসবো আমরা। এবং উনি যেটা বলছিলেন যে অলরেডি এরকম একটা প্রজেক্ট ছিল, কিন্তু যে ইনভেস্টার ছিলেন, ইনিশিয়াল ইনভেস্টার, উনি এই প্রজেক্টটা টোটালি বিক্রি করে দিয়ে আমেরিকা চলে গেছে। দ্যাট ইজ ওয়াই সেই লোকগুলো আবার বেকার হয়ে গেছে। যদি তাই হয় তাহলে সেই লোকগুলো কিন্তু আমরা ইনিশিয়ালি এখানে আবার তাদেরকে এখানে ইনভলভ করতে পারি। ইনভলভমেন্ট পার্মানেন্ট না হলো, জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপাস। তারা একদিন বা 2 দিন এসে আমাদেরকে দেখাতে পারে। They will get paid for it, then they will go if they want to work with us, fine. If they don't, বলে আমি বগুড়াতে থাকি, আমি জেনেতে হয়ে থাকি, আমি এখানে এসে কীভাবে কাজ করব, যেখান থেকে। এটা প্রজেক্টটা কোথায় ছিল? এটা কোন প্রজেক্টটা? এই প্রজেক্টটা স্যার একসময় ওই যে একটা সংস্থা ছিল ধানমন্ডিতে আর কি। কত বছর আগে? এটা স্যার প্রায় 12 বছর আগে। 12 বছর। ওদেরকে খুঁজে পাওয়া যাবে এখন? 2-4 জনকে খুঁজে পাওয়া যাবে স্যার। তাহলে সবাইকে খুঁজে পাওয়া যাবে না, ডেমনস্ট্রেশন দেওয়ার মতো কিছু লোক খুঁজে পাওয়া যাবে। আর ডেমনস্ট্রেশনটা হয় তাহলে ভালো হয়, তাহলে আমরা অনেক সময় ব্যয় থেকে বেঁচে গেলাম। এটা এস্টাবলিশ করা যে হবে কি হবে না, এটা ওদেরটা দেখার পরে আমাদের সন্দেহ দিতে কিছুই থাকে। বলো কি বলছেন স্যার? আমি একটু বলতে চাচ্ছি এটা যে আসলে প্রজেক্টটা কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্রিক, কিন্তু যে কাজটা দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষে ঝুঁকিপূর্ণ সেইখানে আমরা যাদের এটা এক্সাক্ট সেখানে আমরা এটা হলো আমার ব্যাখ্যা। এই প্রজেক্টটা ভেরি গুড প্রজেক্ট, হ্যাঁ। আর এটা রান করতে হলে যে কিছু তো প্রতিবন্ধকতা আসবেই, ওইটা আমরা ওভারহেড করে আমরা এটা রান করব। এটা খুব ভেরি গুড প্রজেক্ট এবং মার্কেটে যে দামে এই খাতা পাওয়া যাচ্ছে তার থেকে আমরা কমে দিতে পারবো। বিকজ অফ দ্যাট বসুন্ধরা আছে, তাদের পেপার মিল আছে, বিভিন্ন পেপার মিল আছে, আমরা তাদের কাছ থেকে একটা সাপোর্ট নেব। হ্যাঁ, এটাকে আমাদের বিজনেস প্ল্যানের অংশ করব না আমরা। না কি আমাদেরকে না 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 আমরা আমাদের কস্টটা কম করা যাব। ইন এডিশন যেটা হলো অন্যান্য জিনিস, যে কেউ যদি আমাদেরকে ডিসকাউন্টেড দেয়, কাল কিনছি বলে আবার স্পেশাল কস্ট রিলেটেড ইনভেস্টমেন্ট হচ্ছে বলে, সেটা অন্য জিনিস। কিন্তু আমাদের পুরোপুরি চিন্তাধারা হবে যে এটা বাজার থেকে যে বাজার মূল্যের জিনিস কিনে এনে আমরা লাভ করবো, এটাই লাভ করে তাদেরকে দেবো, এটাই। তো ঠিক আছে, নেক্সটটাতে যাই আমরা তাহলে। গ্রুপ সি,
এই গ্রুপ মনে হয় সবচেয়ে সহজ গ্রুপে আমি লিড করছি, কারণ এটা তৈরি বিজনেস। তো আমরা এটাকে কিভাবে আরো এনহ্যান্স করতে পারি, আমরা 7 জন ছিলাম। মিস শাহানা রিপোর্ট করবে আমাদের পক্ষ থেকে। এটা খুব শাহানা, আপনারা জানেন যে এটা হচ্ছে কি স্যানিটারি ন্যাপকিনের জন্য, এবং এটা হচ্ছে মূলত যে কিভাবে করে ইউজেবল রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন, যেটা দেখি সরি তো এই কি জানি ওটার সেটা কিভাবে এটা প্রোডাকশন করা যেতে পারে। তা এখন একটা যেটা ক্লিয়ারিফাই করে রাখা উচিত যে সফটি যে কোম্পানিটা আর কি, they're owned by Babylon, এবং one of the main points that was brought up is that ওদের যে they're already producing this, কিন্তু কথাটা যে এটা স্কেল আপ কিভাবে করা যেতে পারে। তো আমাদের সরি আমি আপনি যে want to disposable sorry about that. তো এখানে the whole idea was that এখন ওনাদের 2টা মেশিন আছে ওনাদের, তো এই 2টা মেশিন থেকে ওনারা 6টা মেশিনে যেতে চাচ্ছেন, তার মানে অ্যাডিশনাল 4টা মেশিন দরকার, এবং তার সাথে এই র মেটেরিয়ালস আনা, এগুলো সব কিছু মিলে ওনাদের এই মানে মেশিনের জন্য ওনাদের 1 লাখের মতন লাগবে, এবং র মেটেরিয়ালস আনার জন্য ওনাদের 10 লাখ, এবং এই সেই ইনভেস্টমেন্টটা দরকার। এবং সেখানে যে কি ওনারা যেটা নাকি বলতে চাচ্ছিলেন যে এটা ইমিডিয়েট ব্রেক ইভেন ওনারা চলে যেতে পারবেন with less than within 1.5 years of payback, so it's already a ready-made company and everything. এবং আমাদের দিক থেকে যে আর যে সাজেশন যেটা ছিল after all these kind of discussion, সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি যে অলরেডি জয়েন্ট ভেঞ্চার উইথ দি গ্রামীণ ফ্যাশন অ্যান্ড ফ্যাব্রিক্স, যে ওখানে অলরেডি ওনাদের যে পল্লী মহিলারা যারা নাকি মার্কেটিং করেন ফ্রম হাউস টু হাউস, তো সেখানে কিভাবে ওনাদের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে অলরেডি এখানে যাওয়া যেতে পারে এবং এটাকে স্কেল আপ করানো। এবং আরেকটা হচ্ছে কি যে লাস্টলি যে প্রিমিয়াম যেটা নাকি করা যেতে পারে, যে ওনারা যদি এটাকে যদি দুই মানে একই প্রোডাক্ট যদি 2টা কস্টিং যদি করেন, যে মানে প্রোডাক্ট মডিফিকেশন করে, যে একটা হবে ফর হায়ার মোর অ্যাফ্লুয়েন্ট মানে কনজিউমার্স, তো ওনাদের জন্য যদি একটা ওই মার্কেট যদি তৈরি করতে পারেন, তাহলে ওটার থেকে ওনারা সাবসিডাইজ করে আরও যেটা নাকি অলরেডি চিপার প্রোডাক্ট সেটাকে আরও কীভাবে ওনারা চিপার করতে পারেন। তো that's the whole idea. তো এখন so these were our suggestions, এবং overall it's a very good product, but I don't know if Lamia wants to add anything if I've missed it. এইখানে স্যার যেটা হয়েছে যে খুব প্রজেক্ট কস্ট খুব কম, নেট 3 লাখ টাকা, এবং এটার ব্রেক ইভেন বলা যায় যে এটা শুরুর দিন থেকেই ব্রেক ইভেন, যেহেতু প্রোডাক্টটা কোনো সাবসিডাইজ রেটে বা কোনো কিছুতেই বিক্রি করা হচ্ছে, আর যে পরিমাণ প্রোডাক্ট জেনারেট হচ্ছে বা প্রডিউস হচ্ছে এটা কনজিউম হচ্ছে। তো আমরা হিসাব করে দেখলাম ওয়ার্কিং ক্যাপিটাল বাদে মেশিনারিজ ক্যাপিটাল 1.5 ইয়ার্সে পে ব্যাক হয়। এখন ওনাদের 5 লাখ ওয়ার্কিং ক্যাপিটাল 10 লাখ, সেটাও যদি আমরা কনসিডার করি তো 2 বছর লাগে পে ব্যাক পিরিয়ড। তো আমরা তখন ওনাদেরকে বললাম যে এটা আসলে যদি আমি পে ব্যাক পিরিয়ডটাকে একটু প্রলং করে দেয় ইভেন 5 ইয়ার্স, দেন উই ক্যান ইন এক্সিস্টিং মডেল এটা আরও চিপার করা যেতে পারে। ওনারা সেটা ওনাদের বোর্ডে নেবেন, এবং এইটাকে ওনারা সোশ্যাল বিজনেসটা আছে, আরেকটা বলা হয়েছে যে ওনারা এটাকে সোশ্যাল বিজনেসে কনভার্ট করে ফেলবেন। তো সেটার জন্য তাদের কি লাগবে সেটার আমরা একটা গাইডলাইন দিয়ে দিছি। আর যদি ওনারা বিগার আকারে চায় দেন উই ক্যান গো ফর এ জয়েন্ট ভেঞ্চার, অ্যান্ড এটা মার্কেটিংয়ের জন্য আমাদের চ্যানেল যেটা আছে স্পেশালি গ্রামীণ ডিস্ট্রিবিউশন চ্যানেল সেটা আমরা ইউজ করবো, এবং বাল্ক প্রোডাকশন করলে আরও কমে যাবে। আর শাহানা যেটা বললেন যে একটু হায়ার রেঞ্জের প্রোডাক্ট করলে এটা আরও কমে যাবে, অতএব এটা আমরা 2 টাকার ভেতরে আনার মতন পজিশনে চলে আসতে পারবো। আমার মনে হয় এইটা আমাদের কালচারে আমাদের কনটেক্সটে একটু কনফ্লিক্টিং হবে, বিকজ আপনি একটু আগেই বললেন বা সবাই বলতেছে যে অ্যাজ লো অ্যাজ পসিবল এটার প্রাইসটা রাখা, আবার একটা টপ এন্ডে যদি প্রডিউস করি তাহলে টপ এন্ডের বায়াররা এটা কিন্তু কিনতে চাবে না, বিকজ তাদের ধারণা হচ্ছে যে গার্মেন্টস লেডি বা রুরাল পিপলরা ব্যবহার করতেছে, সো ওয়াই শুড আই বাই ইট, এরকম একটা মেন্টালিটি কিন্তু বাংলাদেশে আমাদের এখানে আছে। ওই মহিলা দেখবে যে ইন্ডিয়ান ব্র্যান্ডের এত দাম, বাংলাদেশি ব্র্যান্ডের এত দাম, দুইটা একই জিনিস। সে বলো যে আমি এটা বাংলাদেশি কিনবো, দাম সস্তা, বা দেশি বাংলাদেশি, সেই জন্য কিন্তু ওই গার্মেন্টরা ব্যবহার করতেছে কাজে আমি কিনবো না, ওইটা সে দেখবে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টু
না স্যার, আমি এখানে একটুখানি ওনার সাথে আপনার সাথে বিমত, ওনার সাথে একমত এই কারণে right, because you know, for example, about 15 years ago Sonora was the only brand that was available in Bangladesh, and then once the market opened up, the Brave, Always, Carefree এগুলো সব যখন আসা শুরু করলো, the same women who were using Sonora suddenly switched, কারণ তখন মনে হচ্ছে যে ঠিক আছে আমি বিদেশিটা ব্যবহার করছি, এটা আরো অনেক বেশি ভালো, এটা সেটা, তো Sonora হচ্ছে কি আছে ঠিক আছে এখন যারা নাকি একদম মধ্যবিত্ত পরিবার, এখন যারা নাকি এরকম এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক একটা যেটা করা যেতেই পারে, and this is where the I think Babylon যদি ওনারা যদি ওভাবে করে যদি চিন্তা করেন যে if they can have it's the same quality of product but different marketing strategy, সেম কোয়ালিটি না, ভিন্ন জিনিস যদি হয়ে থাকে, মানে different way to do the branding, that in that way then one can subsidize the other one. না তাহলে ভুল বোঝাবুঝি হয়েছে, এটা একই জিনিস না, এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, এই যে প্রিমিয়াম প্রোডাক্ট এটা সেটাই কাজে, এটা মার্কেটিং বলার বুঝবে, এটা নিয়ে আমাদের ঝগড়া করার দরকার নেই। অ্যাবসলিউটলি এটা কীভাবে হলে যার মার্কেটে যাবে সেটা থেকে। এটার উপরে আর কোনো কমেন্টস? ন্যাপকিন অফকোর্স ইজ এ গুড প্রজেক্ট, এখন সর্ট আউট করবো যে হাউ ইউ ডু দ্যাট, ইউ ওয়ান্ট টু জয়েন্ট ভেঞ্চার, ইউ ওয়ান্ট have a social business already existing one to convert the social business into হাসানের ডিসিশন। ঠিক আছে, আমরা কি ব্যাপার এখন কিছু বলতে হবে, ঠিক আছে। নেক্সট ওয়ানে যাই আমরা। মানে সাস্টেনেবলি কিছুটা এখনো মনে করি সাস্টেনেবল হয়নি প্রজেক্টটা, তো সেই অভিজ্ঞতা থেকে ওনারা লোকাল ব্রিড যে উন্নত জাতের ভেড়া সেটা দিয়েই আমাদের এই পাইলট ফেজ 1-এর যে ডিজাইনটা করা হয়েছে। তো ইন প্রিন্সিপাল সবাই আমাদের টিমে যারা ছিল সবাই কনভিন্সড ইটস এ গুড প্রজেক্ট। আর কিছু সাজেশন এসেছে মিস্টার উইলি, ওনার বিদেশের অভিজ্ঞতা থেকে উনি বলছিলেন যে ভেড়ার দুধ দিয়ে যদি কোনো বাই প্রোডাক্ট করা যায়, তবে এটা আমাদের লোকাল এসে এখনও সেরকম মনে হয় না, সুযোগ সে লেভেলে যায়নি, অতখানি প্রোডাকশন নাই, এবং সেরকম এটা হয়তো ভবিষ্যতে যদি প্রজেক্ট যদি আমরা এটা করি এবং এটা যদি সাকসেসফুল হয়, যখন ভলিউম বেড়ে যাবে তখন হয়তো ওই ধরনের জিনিস আসতে পারে। তবে আরেকটা জিনিস যেটা হয়তো যে অপশন যে উলের যে একটা বাই প্রোডাক্ট, এটার একটা পসিবিলিটি আছে, সেটাও আলোচনা করা হয়েছে, ওটা আমাদের প্রজেক্টের ডিজাইনের ভিতরে রাখা হয়েছে। আর একটা মাইক্রো ইন্স্যুরেন্স এটা, আর এমনি যে ইভালুয়েশন ওটা প্রমিসেস সবার ইভালুয়েশনটা প্রেজেন্ট। থ্যাংক ইউ ম্যাম ফর গিভিং মি দ্য ফ্লোর। আমরা যখন থেকে অ্যানালিসিস শুরু করেছি সেখানে হচ্ছে আমি প্রথমে যে স্টেজগুলো বলেছি, দ্য প্রজেক্ট হ্যাজ এ ক্লিয়ারলি স্টেটেড প্রাইমারি অবজেক্টিভ অ্যান্ড দ্য subsidiary objectives are also there, so it was marked as very good, and the product or the service is also well defined, so that also got a very good A. বিজনেস প্ল্যানের যে বিষয়টা আছে এখানে কিছু ভেঞ্চারিং বাকি আছে, যেহেতু ওই জন্য এটাকে দেওয়া হয়েছে B. It's workable but it needs a little more tweaking here and there. Does the entrepreneur look dependable? Absolutely. এখানে কোনো দ্বিমত ছিল না। SKS এর দীর্ঘদিনের এটা মানে যেহেতু অভিজ্ঞতা আছে, আমাদের মনে হয় জয়েন্ট প্রজেক্টটা দুই সাইডের থেকে ফিজিবল হবে এক্সপিরিয়েন্স ওয়াইজ। সাইজ এবং ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে যেটা হয়েছে যে এখানে আসলে আমি একটু আমার ইনপুটসগুলো দিই, এখানে কিছু বিষয় আদি চলে এসেছে যে এখন এখানে যেটা দেখা হচ্ছে যে 300 ফ্যামিলি নিয়ে যখন কাজ করা হচ্ছে, ভেড়া প্রতি বছরে 400 টাকা করে একটা খরচ হচ্ছে। এটা যদি আমরা কমিয়ে আনি 150 ফ্যামিলি নিতে করি, সেটা একটু বেড়ে যাচ্ছে। তাও আমরা চেষ্টা করে দেখবো যে 300 ফ্যামিলি থেকে নিয়েও যদি পাইলটিংটা যেটা ইমাম সুলতান স্যার বারবার বলছিলেন যে পাইলটিংটা যদি একটু কম করে করা যেতে পারে, তাহলে ওটা অবশ্যই আমরা করবো। এছাড়া মানে কিছু বিষয় খুব ভালোভাবে এগিয়ে এসছে, সেটা হচ্ছে যে আমরা একটা ইন্স্যুরেন্স ফান্ড করতে পারি। আমরা যে একটা রিস্ক ইকুয়ালাইজেশন ফান্ড যেটা রেখেছি, এটা আমরা আগের থেকে তুলে যদি আমরা একটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট অলরেডি ইন্ট্রোডিউস করে দিতে পারি, একটা এফডির মাধ্যমে বা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে ইন্স্যুরেন্সটা যদি পপুলারাইজ করা যেতে পারে। সেকেন্ডারি যেটা হচ্ছে ফুডের একটা সাপ্লিমেন্টারি, আমরা বলছি যে ওপেন রেজিং হবে এটা। এছাড়াও যদি আমরা ফুড কস্টটা ধরে জাস্ট ইন কেস ওখানে, যেহেতু মানে বারবার একটা কথা হচ্ছে যখন অনেক বন্যা হয়, ওই বন্যার সময় যদি আমাদের ফুড সাপোর্ট প্রয়োজন দিতে হয়, সেটা যদি আমরা প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে অলরেডি রাখি। এছাড়াও যে বিষয়টা চলে এসেছে সেটা অলরেডি বলা হয়েছে যে রিয়ারিংয়ের যে শেয়ারটা হবে, আমরা এখন বলছি 50-50,
হয়নি। তো এটা আসলে ধরে রাখা হয়েছিল যে একটা সিগনিফিকেন্ট নেট ইনকাম থাকবে প্রজেক্ট বা যখন বিজনেসটা 4 বছর পরে গিয়ে রান হবে তখন। তো ওটা আরও আমরা চেষ্টা করবো যে এই বেনিফিটটা যেন বেনিফিশিয়ারি লেভেলে আরও শিফট করে দেওয়া যায়। We will sort of try to forego a lot of the net income that we anticipated so that their share is greater, and all of that can be sort of done by tweaking the business plan. এটা ভালো, এটা সবাই পছন্দ করছে জিনিসটা এখন করা। একটা হলো যে আমার মূল প্রশ্ন যে 50-50 প্রশ্ন, সেটাকে অন্যভাবে করা যায়। আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমি ভেড়া দেবো, আমি এটা আমার ভেড়া, আপনি এটা পালবেন, খাবারও দেবো, আমি খাবার জোগাড় দেবো, স্বাস্থ্য রক্ষার দায়িত্ব আমার, সব কিছু শুধু আপনি দেখাশোনা করবেন, বিনিময়ে আপনি আমাকে 2টা বাচ্চা দেবেন, 3টা বাচ্চা দেবেন, 4টা ওটা নাম্বার হোয়াটসঅ্যাপ। এই বাচ্চাগুলো দেওয়ার পরে যা দেয় আমার মোট 4টা বাচ্চা, 6 বছর 5 বছর 4টা বাচ্চা দেওয়া হয়ে গেলে তার দায়িত্ব শেষ, সব তারে, কারণ আমার চাহিদা আর কিছু নেই। তখন কি হয়, তারে কি আমি খাবার দেওয়া বন্ধ করে দেবো? কারণ আমি বলছি যে তারে খাবার দেবো, সব দেবো তাকে। এটা যখন সে তার আমার 4টা বাচ্চা 2টা বাচ্চা 3টা বাচ্চা যেটাই হয় আমার ইস্যুতে যেটা আসে সেটা দেওয়ার পরে বন্ধ করবে না, সেগুলো সার্ভিসগুলো কন্টিনিউ করবে। আগে যেমন 2টা বাচ্চা দিয়ে গেলে কাজ হয়ে যেত, এখন বলবে যে 3টা বাচ্চার পরে 1টা বাচ্চা হয়, ওইটা সিস্টেম। কিন্তু এর বিনিময়ে এতটা বাচ্চা হওয়ার পর 4র্থ বাচ্চাটা আমার দেবো বা 3য় বাচ্চাটা আমার দেবো, যে যাতে করে আমি এটা আপনাকে কন্টিনিউ করতে পারি। এটা একটা হিসাব করে দেখা, যাতে করে আমার আর কিছু না, আমি তার থেকে যা পাবো তা দিয়ে আমার খরচ পোষাতে হবে, অর্থাৎ আমারটা লিমিটেড, আনলিমিটেড। এটা একটা। আর হলো যদি মারা যায়, ভেড়াটা মারা গেল, তখন কে দেবে দায়িত্ব, কে দেবে? ভেড়া মারা গেলে আপনাকে আমি আবার ভেড়া দেবো, কিন্তু আগের যে বাচ্চা পাওনা আছে সে পাওনা বাচ্চাগুলো এটার থেকে দেবেন। আগে 2টা বাচ্চা দেওয়া হয়ে গেছে, আরো 2টা বাচ্চা বাকি ছিল, এখন 4টার উপরে আগে 4টা দেওয়া, 6টা দিতে হবে, আগে 2টা বাচ্চা দিতে হবে। বাচ্চার পাওনা রয়ে গেল, মারটা আমি হজম করে নিলাম, এটা আমার ক্যালকুলেশনের মধ্যে আমি নিয়ে আসবো, যে ওটাই হলো আমার ইন্স্যুরেন্স, যে বাচ্চা যে কয়টা পাওনা আছে সে কয়টা দেবেন, কিন্তু আপনাকে নতুন বাচ্চা, আপনাকে নতুন বেড়া আমি দিয়ে একটা কাঠামো দিলাম। এই কাঠামোর মধ্যে এখন চিন্তা করে তোমরা বার করতে পারো যে ওইটা হলো যে সমস্ত দায় দায়িত্ব আমার, আমি সমস্ত জিনিস করতেছি লিমিটেড, এটার ভেতরে আমার দুনিয়ার সেরে ফেলতে হবে, আর বাকি হলো সমস্ত তার সে করতে থাকবে, তার নিজস্ব হতে থাকবে ইত্যাদিতে। এই ভঙ্গিতে চিন্তা করা যেতে পারে। কি আলাপ করতে চেয়েছিল আমি বলবো, কিছু জিনিসে একমত, কিছু আংশিক একমত না। যেটা একমত না সেটা আগে বলি, সেটা হলো যে না, আমি ওইটা একমত না যে আমি সমস্ত সাপোর্ট সার্ভিস সব কিছু আমি দেবো না। আমি চাই যে ফার্মারও সেখানে শেয়ার থাকতে হবে, যদি না থাকে তাহলে সে তার নিজের জিনিস বলে মনে করবে না এবং সেটা সেইভাবে সে চলবে করবে না। সুতরাং তার এখানে শেয়ারটা একটা বড় মুখ্য বিষয়। আর যেটা হলো যে আমরা অলরাইট, আপনি যেটা বলেছেন যে তার কাছ থেকে আমরা বাচ্চা নিয়ে নেবো, তাকে মালিকানা দিয়ে দেবো, ভালো। কিন্তু এর পাশাপাশিভাবে আমরা তাকে যে এটা হাজবেন্ডারি আছে, টেকনিক্যাল বিষয়গুলো তাকে এনশিওর করবো, তাকে শিখিয়ে দেবো। আর পাশাপাশিভাবে আমরা ওই সাপোর্ট সার্ভিসটা যেন কন্টিনিউ করে, এটা আমার মনে হয় যে এনজিও থেকে এটা চালু রাখতে হবে। কারণ সে চাইলেই ডিওয়ার্মিং করতে পারবে না, সে চাইলেই ভ্যাকসিনেশন করতে পারবে না, ডিজিজ প্রিভ্যালেন্সের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো যেন একটা সমষ্টিগতভাবে এনশিওর করা হয়। কারণ হ্যাঁ, এবং সেটা অবশ্যই সেটা ইন টার্মস অফ মানি, সেটা মানে হ্যাঁ, আমি সেটা এসে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি অন্য কিছু না, সেটা হলো আপা বলছিলেন যে বাই প্রোডাক্ট হয়, কিন্তু আমাদের দেশে তো চলে না। যেমন মিডল ইস্টের বিভিন্ন জায়গায় ডেজার্ট যেখানে আছে, সেই ডেজার্টে যে শীত চড়ে, এদের জন্য ওই মোবাইল চিজ মেকিং ইউনিট থাকে, ওরা কাজ করে, তো চিজ তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠায়। সেটা হয়তো ভবিষ্যতে হইতে পারে, যখন অনেক বড়। ব্যাপারে যেটা হলো সেটা হলো যে আমাদের দেশে যে ছাগল এবং ভেড়া যেটা আছে, যে ব্রিডটা নেই, এটা কিন্তু মিল্ক ব্রিড না, প্রথম নাম্বার কথা এটা। আচ্ছা, আর দ্বিতীয় কথা একটা বলেছি ওনাদের জন্য, সেটা হলো যে উলটা, এই উলটা কাজে লাগানোর একটা ভালো জিনিস আমার জানা মতে, সেটা রৌমারিতে অলরেডি একটা কটেজ ইন্ডাস্ট্রি যাদের গড়ে উঠছে, তারা আপনার ওই সেকেন্ড হ্যান্ড ওয়ার্ম ক্লথ যেটা বিদেশ থেকে আসে, ওটার যে অ্যাক্রিলিকটা ফাইবারটা,
ওটা ওরা করে কি ওই থ্রেডিংটা মানে চিড়ে ফেলে, চিড়ে ওটাতে তারা খুব বিউটিফুল চাদর বানায় এবং এটা খুবই সত্যরঞ্জি করে রংপুরে এবং ওখানে কিছু গরম শীতের জন্য চাদর করে। আমরা দিস ইউজ ফর দিস পারপাস। সেটা হলো এটা অংশীদারিত্বের ভিত্তিতে বলা হচ্ছে। তো আপনার তো বর্তমানে যে ফার্মিং, ভেড়া ফার্মিং যেটা করে, ওখানে তো কোনো খাওয়ার ব্যাপার নাই, খাওয়া তো তারা চড়ে পড়ে খায়। সুতরাং ওটা চিকিৎসার ব্যাপার, যদি স্বাস্থ্য রক্ষার ব্যাপার, হ্যাঁ হ্যাঁ সেটাই দেবেন। আমার পয়েন্টটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে খাওয়ার দায়িত্ব আমরা নিলাম, সেটা খাওয়ার দায়িত্ব তো নেওয়ার ব্যাপার নেই এখানে। কেমন আছে? আমার বাড়ি ফরিদপুরে, আমার চোখের সামনে কিন্তু আমি দেখি না যে ভেড়া কোথাও দেখা যায়। এটাই হ্যাঁ, এটা আমি বলছি যে এটা কি ভৌগোলিক কোনো কারণ কিংবা পরিবেশগত কোনো কারণ, এরকম কি হতে পারে? যদি তাই হয় তাহলে আমরা ছাগল কেন করছি না? ভেড়াতে আমার কি অ্যাডভান্টেজটা? যে আপনি একটু যে ওই এলাকা আসলে আমাদের সেটা বিভিন্ন যে মঙ্গা নামে অনেক এগুলো কিন্তু আসলে অনেক কারণে হয়েছে। আমরা কাজ করতে করতে তো এই সময়টাকে কীভাবে কাজে লাগানো যায়, এইগুলো চিন্তা থেকে কিন্তু এগুলোর তৈরি। ছাগলটা আসলে একটা সময় হয়, একটা সময় মরকটা বেশি, ভেড়া মরক ওই ভেড়া স্যার কিন্তু বলেছিলেন যে ভেড়াটা হচ্ছে মরকটা কম, একটা হচ্ছে যে ভুট্টা চাষটা ওই অঞ্চলে ব্যাপক। আমাদের কিন্তু মুরগির যে খাদ্য বাংলাদেশে, ওই অঞ্চলে স্যার ভুট্টাটাই কিন্তু এখানে, এই ভুট্টাটা কিন্তু ওই মনগার চিন্তাটাকে থেকে, যেমন আমরাই ওই অঞ্চলে ভুট্টার আমাদের চরে আমরা শুরু করি, প্রথম পাইলটিং করি মনগাকে কেন্দ্র করে। এটা করতে গিয়ে কিন্তু এই ছাগল ভেড়া চাষের আবার শুরু হলো, এটা কিন্তু কীভাবে ওটাকে কাভার করতে হোক, এটা সুন্দর জিনিস, আমরা দেখতে থাকবো, অগ্রসর হতে থাকি এটার পেছনে। আমরা আর কোনো কমেন্টস এটার উপরে? যে বল, এই প্রজেক্ট বন্ধ করা হবে, এটার তালিকা আছে? ঠিক আছে, যেটা হচ্ছে স্যার ওই SDLS এর ইভলিউশনের কারণে গত মাসে গ্রামীণ টিম 3 সদস্যের একটা টিম প্রায় 5-6 দিনের একটা ট্যুর করেছিলাম। এখানে প্রায় 6-7টা যারা বিভিন্ন প্রজেক্ট করেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে SKC যাই, ওনাদের সাথে আসলে সেই ধরনের কোনো ডিলিং হচ্ছে, আমাদের সাথে কোনো ডিসকাশন ছিল না যে পরবর্তীতে ওনাদের যে ট্রেনিং সেন্টার প্রাণের সাথে যুক্ত করতে আছে, বাট ওনাদের যে প্রায় বাংলাদেশের প্রায় 40 ডিস্ট্রিক্ট প্রায় 100টির মধ্যে অফিস আছে এবং ওনাদের যে ইয়েটা ফ্যামিলি ছাড়া আমাদের ফ্যামিলি বেনিফিশিয়ারি হচ্ছে 1,20,000। ওনাদের যে ট্রেনিং সেন্টার সেটা কিন্তু হচ্ছে আমাদের জন্য, এবং ওনারা ভেড়া পালনে কিছু দিয়েছেন যেটা প্রাতিষ্ঠানিকভাবে ওই এলাকার ভিত্তিতে প্রায় 100 জন ওনারা দিয়েছেন। সেই আনুমানিক হারে যেটা স্যার বললেন, উল্লেখ করলেন, সেটা কোনো কাঠামোগত ভিত্তিতে না, বাট ওনারা নিচ্ছে টেকনোলজিক্যাল যে সাপোর্টটা এটা ওনাদের আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনার নিজের মুখে বলতে হলেন, আরেকজনের মুখে বলেছেন, ভালো হয়েছে, এটা ভালো, কংগ্রেচুলেশনস, ওয়েল ডান। তো ওই চরে লিজ নিয়ে ওনারা বসতি করে দিচ্ছেন, বা যারা আছে লোকবসতি তারা এখন যেমন ওই 5 বছরের লিজ বা 4 বছরের দিয়ে ওই স্ট্রবেরি চাষ, মানে এরকম হাইব্রিড কোয়ালিটির এগুলো করছে। আর যেটা আবার আবার এইসব দোকানের সাথে এখানে গাভীর চাষ হবে না? আপনাদের হাওড় এলাকার গাভীর চাষ এটা এখানে হবে না? অবশ্যই হবে, হবে না কেন? তাদের সঙ্গে করে হবে এই জন্য যে এটার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে যদি তারা বিফ ফ্যাটেনিং এর প্রোগ্রাম নেয়, জাস্ট কুরবানির আগে 3-4 মাস 6 মাস আগে যদি তারা সার গরু কিনে দেয়, তাহলে এটা ওনাদের আছে অলরেডি কাজে না। বাহ, 30,000, সেটাই বললাম যে সম্ভব। স্যার দুধ অবশ্যই হবে স্যার, দুধ একজন বলেন, আপনি বলেন। জি, ঠিক আছে, দুধ চিটাগাংও হবে স্যার,
পাহাড়ে আমাকে জমি দেন, আমি ফডার তৈরি করব, আমি ফিড কস্টকে মিনিমাইজ করব। কারণ স্টল ফিডিংয়ে আমি ফিড কস্টকে মিনিমাইজ না করলে আমি এই পুরোদের সাথে আমি কম্পিটিশনে আসতে পারবো না। ওনাদের সঙ্গে একটা বৈঠক করেন না, ওনাদের ফিড কস্ট কমানো যায় কেন? ওনারা তো অলরেডি অনগোয়িং এন্টারপ্রাইজ, কাজে ওনাদেরকে যদি পরামর্শগুলো দেন, যদি কাজে লাগে ওনাদের, তাহলে সেখানে গাবে করা যায়। নতুন জায়গাতে ঝামেলা করার চাইতে ওনারা তো তৈরি জিনিস এবং সব চেঞ্জ করা আছে ওনাদেরকে, কাজে ওনারা যদি আরো অ্যাড করতে পারেন ডিলাইটফুল। ঠিক আছে, দেখেন একটু চিন্তা আমাদের কি বলতেছেন না, আমাদের প্রেজেন্টেশন বোধহয় শেষ হলো এখন, এরপরে খাবার সময়, এইখানেই আমাদের সমাপ্তি। তো ভালো হলো। এবার দ্বিতীয় বৈঠক আমরা করলাম। দ্বিতীয় বৈঠকে আমরা 4টা প্রজেক্ট আলোচনা করব। 4টা প্রজেক্ট খুব অ্যাট্রাক্টিভ প্রজেক্ট, এটাকে এখন রিফাইন করা, এটা কাজে লাগানোর মতো উপযুক্ত করে ফেলা, এটাকে কখন লাগাতে পারি সেটার জন্য আমাদের অনগোয়িং একটা প্রসেস আছে, যেটা বলি যে আমরা প্রজেক্ট বন্ধু। এই প্রত্যেকটা প্রজেক্টের একজন প্রজেক্ট বন্ধু হবেন এবং যারা গ্রুপ লিডার তারাই যার যার প্রজেক্টের প্রজেক্ট বন্ধু হিসেবে আমরা দায়িত্ব দিলাম। কাজেই তাদের এখন এডিশনাল একটা দায়িত্ব এসে গেল, যে আগের একটা প্রজেক্ট ছিল, এখন নতুন একটা প্রজেক্ট হচ্ছে। দুটো প্রজেক্টের অনগোয়িং রিপোর্ট আমাদেরকে প্রত্যেক বৈঠকে দেবেন তারা, যাতে ওনাদের দায়িত্ব হবে যে এটা যেন বসে না থাকে, কথা একটা বলে গেলাম তারপর বলে গেলাম, এটা যেন না হয়। একটু মাঝে মাঝে ফোন টোন করা, কথাবার্তা বলা, তার সময়ের অভাব হলে তার কোনো কলিগকে লাগিয়ে রাখা, তুমি একটু দেখে তো এটা আমাদের একটু জানাই তো কী হয়েছে, এটা কোথায় আটকে গেছে, যাতে করে এটা প্রসেসটা কন্টিনিউ করে। যেহেতু আমরা মনে করলাম যে প্রত্যেকটা কন্টিনিউ করার মতো স্টেজ আছে, যদি কোথাও একেবারে থেমে যেতে হয় তখন প্রজেক্ট বন্ধু আমাদেরকে বলবে যে না, এটা আর আমরা আলোচনায় আনবো না, যেহেতু এটা অগ্রসর হওয়ার মতো নাই, তারা ভবিষ্যতে আবার নতুন করে এটা আমাদের প্রজেক্টে নিয়ে আসবে। তো এটা একটা হলো যে অনগোয়িং প্রসেস। একটা দ্বিতীয় রিকোয়েস্ট হলো আরও নতুন নতুন প্রজেক্টের লোকজনের সঙ্গে সন্ধান, যোগাযোগ করা এবং তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেওয়া, প্রজেক্ট প্রপোজাল নিয়ে আসা, যাতে করে নিত্য নতুন আইডিয়াসের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়। নাহলে শুধু পুরানোটাই ঘাটাঘাটি করলে আমার নতুনের দিকে গেলাম না, এটা আটকে যাবে। কাজে প্রতি সময় যেন আসে, যারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদেরকে উৎসাহিত করেন এবং এখানে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করেন। যদি হয়তো আমি এখনো প্রজেক্টটা মাথায় মাথায় আসে, কিন্তু এখনো কী করবো বুঝতে পারছি না, ওরকম অবস্থায় হলে তারা বলছে এখানে শুনলে হয়তো মাথা খুললে তখন এটা নিয়ে অগ্রসর হওয়া যাবে। কাজে ওই রকম লোকজনও আমাদেরকে একটু সাজেস্ট করবেন। এটা আমরা চেষ্টা করি প্রতি মাসে করার জন্য। এই 2 মাস পর পর আমরা প্রতি মাসে করতে পারলাম, দ্বিতীয় মাসটা আমরা দেখি কীভাবে করতে পারি। চেষ্টা হবে প্রতি মাসে করার, তা না হলে 1 মাসের মধ্যে, না হলে 1.5 মাসের 2 মাসের মধ্যে আবার। তবে এটা অনগোয়িং প্রসেস, এটা চলতে থাকবে, কারণ এর মাধ্যমেই আমরা এই একটা একটা করে এই সোশ্যাল বিজনেসের সূত্রপাত করতে চাচ্ছি। এই ব্যাপারে আপনাদের বন্ধু মহলেও একটু আলাপ করেন, যাতে করে তাদের একটা হলো যে তারা নিজেরা আইডিয়া দেবে, একটা হলো আইডিয়ার কথা আমি চিন্তা করছি না, একটু ভালো আইডিয়া থাকলে আমি এটাতে ইনভলভ। যেরকম ওনারা এসছেন, নামটা আবার বলে গেলেন, ইমামুল হাসান এসছে, উনি প্রজেক্ট নিয়ে আসেননি, উনি বলছেন যে আমি দেখতেছি কাকে আমি সাহায্য করতে পারি, এই জন্য ওই যে দৃষ্টি প্রতিবন্ধীতে বলছে আমি সব ব্যবস্থা করে দেবো, উনি একটা দায়িত্ব নিয়ে নেন। এরকম যারা এরকম করতে পারে তাদেরকেও নিয়ে আসেন, যাদের ব্যবসা আছে কিন্তু মনে হচ্ছে এটা সোশ্যাল বিজনেসে কনভার্ট করে ফেলতে ভালো হতো, এটারও উদাহরণ আজকে আছে। আমরা এটা বেবিলার গ্রুপের সেটা দেখলাম, জীবন আছে যে আমরা ব্যবসা আছে এটাকে আমরা সোশ্যাল বিজনেস করি, এরকমও যদি পান তাও হতে পারে। অন্য ব্যবসা আছে পাশে আমি একটা সোশ্যাল বিজনেস করতে চাই, ওইরকমও যদি থাকে দেখো সঙ্গে নিয়ে আসতেন, আমাদের সঙ্গে আগে প্রস্তাব দিয়ে রাখতে, তখন আমরা দাওয়াত তাকে পাঠিয়ে দেবো। এটার জন্য লামিয়ার সঙ্গে যোগাযোগ করা, যাতে আমরা জানতে পারি, যাতে পরবর্তী বৈঠক যেটা হবে আরও অ্যাট্রাক্টিভ, আরও মজার প্রজেক্ট আমরা পেতে পারি এবং মনে হয় যে না, এটা না হওয়ার কোনো কারণ নেই, এটা এখনই এটা করা যায়, একদম তৈরি জিনিস, এরকম মনে হলে ফুর্তি লাগে যে আমরা করতে পারবো। যেমন গত মিটিং থেকে একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, আর অন্যগুলোও যাবো। এই মিটিং থেকে আশা করি এরকম 1টা 2টা 3টা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তখন আমাদের ভালো লাগবে যে আমাদের যে একটা আধাবেলা সময় আমরা দিলাম, এর ফলে একটা জিনিসের সৃষ্টি হলো, সূত্রপাত। আর সূত্রপাত হওয়ার সময় হয়তো দেখতে এটাকে ছোট মনে হচ্ছে, কিন্তু একবার সূত্রপাত হয়ে গেলে, এটা টিকে গেলে এটা কিন্তু বিশাল জিনিসে পরিণত হতে পারে। কারণ তারপরে হলো রিপিটেশন, আর কিছু না, কারণ প্রত্যেকটা সেলফ কন্টেইন, সাস্টেইনেবল, সেলফ কন্টেইন, এটা বারে বারে রিপিট
করে গেলেই এই সমস্যার সমাধান। যেমন অন্ধ প্রতিবন্ধীদের সম্বন্ধে বলছি, 20 জন 50 জনের যদি হয়ে যায়, যদি করা যায়, বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী অসংখ্য আছে, কাজে তাদের সবার জন্য আমরা একই সিস্টেমে নিয়ে আসতে পারি। আজকে এই প্রোডাক্ট দিতে দেখা যাচ্ছে আরেক প্রোডাক্টের আইডিয়া এসছে, ওনারা বলছে এটা আমরা পারবো, তাহলে সেই প্রোডাক্টে চলে যাবে। এরকম এটা এক বুদ্ধির চেন থেকে অন্য বুদ্ধির সূত্রপাত হবে। তো সেটাই আমাদের কাজ এবং আশা করি আমরা এটা করতে পারবো। আমাদের উৎসাহিত বোধ করছি আজকের আলোচনা, যাতে করে আবারও আমরা মিলিত হব, এটা আরও সুন্দর সুন্দর বুদ্ধি নিয়ে আমরা এগিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ। আজকে এখানে শেষ করি। এরপরে আমাদের খাবার লাঞ্চের পরে আমাদের সমাপ্ত। থ্যাংক ইউ। আমরা সবাই জানি যে আমাদের 28শে জুন সামাজিক ব্যবসা দিবস, সোশ্যাল বিজনেস ডে। তাই এইবার আমরা আমাদের প্রোগ্রামে রেখেছি এখানে বিশ্বের প্রায় 50টা দেশের মতো বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি আসবেন। তো আমরা আমাদের একটা উদ্দেশ্য আছে এবার যে আমরা নতুন যে সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠিত হবে, যেরকম SDRS একটা হয়েছে, এরকমভাবে সবাইকে আমরা উপস্থিত দর্শকদের সামনে পরিচয় করে দেব এবং আমরা বিশ্ববাসীকে দেখাবো যে সামাজিক ব্যবসা শুরু হচ্ছে বাংলাদেশে। তো এইভাবে চিন্তা করে আর 4 মাস সময় আছে, আপনারা এখন থেকে ভাবেন এবং যাতে 4 মাসের মধ্যে আমরা সেরকম একটা ভালো কিছু দেখাইতে পারি।